তাড়াতাড়ি শুরু করি, নেক্সট ডে আবার ক্লাস নেওয়া যাবে না, বিকজ উই হ্যাভ সাম মিটিং on that date. So today we'll go for practical calculation of tax. এখানে আমরা একটা বই থেকেই দেখি, এমনি দেখলে হবে, ফর এক্সাম এক্সপ্লানেশন হিসেবেও দেখলে হবে। আপনাকে যখন ট্যাক্স হিসাবগুলো করবেন তখন আপনাকে ব্যক্তির নাম লিখতে হবে। ব্যক্তিকে বলা হয় অ্যাসেসি, যার ট্যাক্স ক্যালকুলেট করা হয় ওই ব্যক্তিকে বলা হয় অ্যাসেসি। সো উই শুড রাইট হিয়ার এ assessee Mr. Nafis. So our FSC is Mr. Nafis and assessment year will be after that. এরপরই হবে assessment, that means আগামী বছর হচ্ছে আমার assessment year and income year this year. So assessment year is 2020 and 2021, and income year should be income year. অ্যাসেসমেন্ট ইয়ারের ঠিক আগের ইয়ার হচ্ছে ইনকাম 2019 to 2020 হয়ে গেল, বন্ধে কেটে গেল, সামনে খোলা হবে সীমিত আকারে, দেন ফুল সুইং। So this is basically your information regarding SSC. Then you may have TIN number here, for example TIN number যদি থাকে সেটা আপনাকে ইনক্লুড করতে হবে, otherwise not. দেন আমরা মূল ক্যালকুলেশনে চলে যাব। আমাদের যেহেতু ক্যালকুলেশন হচ্ছে ইনকাম ফ্রম স্যালারিজ, উই রাইট হিয়ার ফার্স্ট অফ অল আমরা একটা এক্সপ্লানেশন ডিসকাস করি। ফর এক্সাম্পল একজন ব্যক্তি মিস্টার নাফিসের মান্থলি স্যালারি এই বছর, দ্যাট মিনস বর্তমানে তার মান্থলি স্যালারি 52,000 টাকা। স্যার আসসালামু আলাইকুম। স্যার এটা কি চ্যাপ্টার 6 এ যে প্রিভিয়াস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলেন প্রিভিয়াস ক্লাসে ওইটাই? হ্যাঁ স্যার, আমরা এখানেই আছি স্যার। সো ডোন্ট বি সো মাচ ফ্রাস্ট্রেটেড। এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। আর অডিটিং আপনাদের হালকা কিছু দেখবেন, বাকিগুলো শুধু থিওরিটিক্যাল, সো ইউ শুড মেমোরাইজ এভরিথিং। এখান থেকে আপনার যতটা বেশি আয়ত্ত করতে পারবেন দ্যাট উইল বি সো মাচ ফ্রুটফুল, বিকজ এখানে নাম্বারের প্রবণতা বেশি, আর প্রবণতা বেশি এখান থেকে আপনি নাম্বার তুলতে পারবেন বেশি একটু বুঝতে পারলে। আর ওখানে পুরোটাই আপনাকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ বিদ্যা বেশি দিন টিকে না, এটা তো সিম্পল একদম। সো মিস্টার নাফিস হচ্ছে আমাদের এসএসসি, দ্যাট মিনস যার ট্যাক্স অ্যাসেস করা হবে। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে যে বছর আমার ইনকাম হয়, দ্যাট মিনস 2019 and 2020 তে আমার ইনকাম হয়েছে, নেক্সট ইয়ার ইজ মাই অ্যাসেসমেন্ট ইয়ার। সো মিস্টার নাফিসের বেসিক স্যালারি ফলস 52,000 টাকা, এন্ড তার স্যালারি স্কেল হচ্ছে 40,000। এর আগের ক্লাসে আমরা যা বলেছিলাম, ইনক্রিমেন্ট রেট 4,000, ইনক্রিমেন্ট হবে সর্বোচ্চ 8টা। দ্যাট মিনস উই ক্যান রাইট হেয়ার বেসিক স্যালারি স্ট্রাকচার এরকম দেওয়া আছে, দ্যাট মিনস 40,000, দেন ইনক্রিমেন্ট রেট হচ্ছে 4,000, এটাকে ইনক্রিমেন্ট রেট বলে, দেন গুণ 8, এটাকে বলা হয় টোটাল ইনক্রিমেন্ট, 8টার বেশি হবে না, দেন মাইনাস 72,000, দ্যাট মিনস তার বেতন সর্বোচ্চ 72,000 টাকা পর্যন্ত হবে। এখন বলা হয়েছে তার ইনকাম ফলস 52,000 টাকা অন জুলাই, দ্যাট মিনস নট জুন, অন জুলাই। সেক্ষেত্রে তার ইনকাম কত হবে? আরো ইনফরমেশন এখানে বলা আছে, his date of yearly increment is on 16th April, that means এপ্রিল থেকে তার ইনক্রিমেন্ট কাউন্ট হচ্ছে। জুলাইয়ে তার 2000, আমরা এখানে 18 বলি, 2018 এ তার স্যালারি ফল করেছে। ফর এক্সাম্পল
আর 19 এ তার স্যালারি ফল করেছে 52,000 টাকা, এখানে 19 ধরে নি। 19 এ তার ফল করেছে এপ্রিলে 52,000 টাকা, আর এবং তার ইনক্রিমেন্ট হচ্ছে 16ই এপ্রিল। তাহলে তার ইনকাম বেসিক স্যালারি কত হবে? সো উই শুড রাইট হেডিং হিয়ার, কারণ আপনার আরো ইনকাম সোর্স থেকে ইনকাম থাকতে পারে। সো ইনকাম ফ্রম স্যালারিজ, এটা হচ্ছে আপনাদের মূল হেডিং। এখানে কত সেকশন, এগুলো আপনাদের কিছু এখন লিখতে হবে না। স্যালারি, যখন আপনি স্যালারি পেয়ার হবেন এবং অন্য ইনকাম সোর্স থাকবে, দেন ইউ শুড ক্যালকুলেট এভরিথিং, আদারস ইটস নট নেসেসারি। সো ইনকাম ফ্রম স্যালারি, ফার্স্ট পয়েন্ট ইজ নাম্বার 1 টু দিয়ে লিখতে পারেন বেসিক স্যালারি। আপনাকে প্রত্যেকটা বিষয় ক্যালকুলেট করতে হবে। বেসিক স্যালারি আপনার বলা হয়েছে আপনার ইনক্রিমেন্ট ডেট 16ই এপ্রিল, তাহলে এপ্রিলের 16 তারিখ থেকে আপনার ইনক্রিমেন্ট কাউন্ট করা হবে। দেন your present basic salary is 52,000 টাকা। so you have to calculate your basic your present, আমরা ধরে নিলাম আমার প্রেজেন্ট বেসিক স্যালারি হচ্ছে 52,000 টাকা। দ্যাট মিন এখানে যদিও বেসিক দেওয়া আছে, আমরা এখানে লিখে দিই প্রেজেন্ট বেসিক 52,000 টাকা প্রেজেন্ট। It is your present salary. That means when you are giving your tax on July, your basic salary is 52,000 taka, and your increment fall on 16th April. In that case, July যখন আপনার এপ্রিলে যখন ইনক্রিমেন্ট ফল করবে, দ্যাট মিনস এপ্রিলের 16 তারিখ থেকে আপনার 52,000 টাকা স্যালারি ক্যালকুলেট হবে। সো এপ্রিলের যদি 16 তারিখ হয়, তাহলে 16 থেকে 30 পর্যন্ত বাকি আরো 15 দিন থেকে, দ্যাট মিনস হাফ মান্থ। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আপনি কি মানে আপনার সামনে কোনো বই দেখে বা কিছু দেখে ওই ম্যাথটা করাইতেছেন? বইটা দিয়েই করতেছি, স্যার কিন্তু এখন আমার সামনে কোনো বই বা কিছু নেই কারণে বুঝতেছি না। এখন কমপ্লিটলি যদি প্রশ্নটা উড়াই সলভ করতেন তাহলে মনে হয় বুঝতে একটু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আমি তুলেই দিচ্ছি। স্যার আচ্ছা এভাবে আমি আপনাদের ছবি তুলে দিই মেসেঞ্জারে, আপনাদের যে গ্রুপ আছে, কারণ তুলতে তো অনেক সময় যাবে, এটা কি জি বেটার? স্যার, ওইটা করলে হয়, প্রশ্নটা দেখে তারপর এখানে এসে আনসারটা দেখলে বুঝবো। তাহলে আমার মনে হচ্ছে সেটা বেটার হয়, কারণ অনেক জি স্যার। সময় যাবে, তুলতেই দেখা গেল আধা ঘন্টা চলে গেল, তাহলে আর কি ক্লাস নিলাম। জি স্যার। স্যার টপিকটার নাম কি স্যার? ইনকাম ফ্রম স্যালারিজ? হ্যাঁ, এই যে আপনাদের মেসেঞ্জারে দুইটা ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন। এখানে একটু জাস্ট ডেটটা মডিফাই করে নিয়েছি, সেজন্য আপনাদের এরকম হবে। সো একজন ব্যক্তির বেসিক স্যালারি দেওয়া আছে, এখানে আপনাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে 2007-এ তার ফল করেছে 17, তার স্যালারি ফল করেছে 52,000 টাকা। এখানে আমরা 2020 দিয়ে দিলাম, জাস্ট এটুকু চেঞ্জ, বাকিগুলা এভাবেই চেঞ্জ হবে। দ্যাট মিনস 2017-এর জায়গায় 2020 হলে বাকিগুলো 2018-এর জায়গায় 2021 হয়ে যাবে। দ্যাটস দ্য ফ্যাক্টর। সো আর আগের গুলো 2000 তাহলে 19 হবে। সো 2017-র 20-এর জুলাই মাসে তার স্যালারি যদি 52,000 হয়ে থাকে এবং তার ইনক্রিমেন্ট ডেট 16 এপ্রিল হয়ে থাকে,
তাহলে সে আড়াই মাস, দ্যাট মিনস এপ্রিলের পরে মে জুন 2 মাসে ইনক্রিমেন্ট হারে বেতন পেয়েছে। সো হিজ বেসিক স্যালারি will be 2.5 month 52,000 টাকা। দেন প্লাস আমরা ওখান থেকে একটু ভিন্নভাবে কিন্তু সাজাচ্ছি, কারণ ওখানে তার একটু ব্যাক ডেটে চলে গেছে। আমরা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাট মিনস ওখানে আপনার জুলাই 17 জায়গায় 2020 লিখলে যেটা হবে সেটা আমরা ক্যালকুলেট করতেছি। দেন বাকি যে মাসগুলো ছিল সেই মাসগুলোতে সে ইনক্রিমেন্ট 4,000 ব্যতীত কম হারে সে স্যালারি পেয়েছে। সো বাকি মাস ছিল 9.5 মান্থ, সেক্ষেত্রে সে স্যালারি পেয়েছে যেহেতু ইনক্রিমেন্ট 4,000 টাকা, 4,000 টাকা কম হয়, সো হি উইল গেট 48,000 টাকা। দিস ইজ দ্য বেসিক ক্যালকুলেশন। সো তার বেসিক স্যালারি হবে এখানে ক্যালকুলেট করে যেটা হয়, দিস উইল বি হিজ অর হার বেসিক স্যালারি শুড বি $5,86,000 টাকা will be his basic salary টাকা। আপনি একটু টাকাটা অঙ্কের আগে অথবা উপরের ঘরে লিখে দিবেন, তাতে আপনাদের সুবিধা হবে। তা আমরা একবার উপরে লিখে দিই টাকা, this will be my টাকা, then again টাকা, this is basically for a calculation purpose, then total amount, then we will get the neat figure here. So our amount will be here is 5,68,000 টাকা is your basic salary. According to our basic salary rules, this will be our calculation. Then our question is, এখানে দেওয়া আছে he received dearness allowance at 20% of his basic salary and medical allowance 3,000 per month. Dearness allowance এর ক্ষেত্রে কি বলা আছে কারো মনে আছে? What will happen in case of dearness allowance? Dearness allowance যা পাবে সবকিছু অ্যাড করে দিতে হবে। So dearness allowance আমাদের আছে 20% of basic, আমাদের বেসিক আছে 5,86,000 টাকা on 20%. That means the amount will be here, whatever come here will be your dearness allowance. So our dearness allowance will be on 1,17,200 will be our dearness allowance. Then our question is medical allowance. প্রত্যেকটা বিষয় আপনি ইনক্লুড করবেন, আমি কিন্তু বলতেছি আপনারা নোট করে রাখেন। dearness allowance always be included, যেটা আছে সম্পূর্ণটাই। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে আপনার কোশ্চেন থাকে মেডিকেল অ্যালাউন্স, আপনাদের কারো কাছে বই আছে বলতে পারবেন? জি স্যার, আছে স্যার। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্সে আপনি নিয়মটা বলেন, নিয়মটা বললে তাহলে আপনার মনে থাকবে বেশি। মেডিকেল অ্যালাউন্স নিচে যেটা লেখা আছে স্যার, আপনাদের নিয়মটা কিন্তু পরীক্ষার হলে ফটোকপি করে নিয়ে যাবেন, আপনাদের জন্য ইজি করে দিলাম। আবার একজনেরটা একজনে দেখবেন না। নিয়মটা মুখস্থ করার কিচ্ছু না, এই নিয়ম মুখস্থ করে আপনি পারবেনও না। আর ট্যাক্স ক্যালকুলেশনের সময় সব এই নিয়মগুলো দেখেই করে, কারণ হচ্ছে এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। কি বলা আছে আমি লিখলে তো শেষ করে দিলাম, কিন্তু লেখা শেষ করে দিলেই তো হলো না, তাহলে তো আমি সব বলেই দিতে, আপনারা সব পড়ে নেবেন। বলতে পারি না? আপনাদের স্টুডেন্ট কিছু বলবেন না? বলবেন না স্যার।
তো এটা তো আমি বলতেছি না, সো আপনারাই বলেন, তাহলে আপনাদের সবার মনে থাকবে বেশি। একটু কষ্ট করেন, বইটা উল্টেই দেখেন টিকাটা কোথায় আছে। ঠিক আছে স্যার, স্যার 151 এখানে বলছে পেজে। বেসিকের 10% এর মধ্যে যেটা লোয়ার। আর একবার বলেন। স্যার এখানে বলছে যে বেসিকের 10% অথবা হচ্ছে যে স্যার বেসিক আর স্যালারির মধ্যে যেটা লোয়ার হবে ওইটা বসবে। না, আপনাদেরকে আরেকটু বলি, আপনার টিকাটা ওখানে ওইভাবে বলা নেই। বেসিকের 10% ইজ ফাইন, এবং 1,20,000 টাকা এর মধ্যে যেটা লোয়ার হবে সেটা আপনি বাদ দিবেন। আমি কি কথা বুঝাতে পেরেছি? না স্যার, বুঝি নাই স্যার। আপনার মেডিকেল অ্যালাউন্স সর্বোচ্চ আপনি পেতে পারেন ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী 1,20,000 টাকা সর্বোচ্চ ইয়ারলি আপনি পেতে পারেন, এর বেশি পাবেন না। আমরা যখন ইনকাম ট্যাক্স দিই ওটা দেখাতে হয়। সর্বোচ্চ আপনি 1,20,000 টাকা আপনি রেয়াত পেতে পারেন, আপনাকে যেটা আপনার ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্ট আপনাকে মেডিকেল অ্যালাউন্স হিসেবে সাপোজ দিয়েছে, ইন্স্যুরেন্স ব্যতীত। অ্যালাউন্স আর ইন্স্যুরেন্স কিন্তু নয়। ইন্স্যুরেন্স দেওয়া হয় তখন যখন আপনি কোনো অসুস্থ হয়ে গেছেন, আর অ্যালাউন্স দেওয়া হয় দৈনিক মানুষের মাথা ব্যথা, তারপর পায়ে ব্যথা, ফিজিক্যাল কোনো এক্সরে করা, এই জন্য যে অ্যালাউন্সটা দেওয়া হয় সেটাকে বলা হয় মেডিকেল অ্যালাউন্স। গভর্নমেন্টের রুল অনুযায়ী বলা হয়েছে আপনি সর্বোচ্চ 1,20,000 টাকা পেতে পারেন এক বছরে, অথবা বেসিক যেটা হবে সেটা 10%, এর মধ্যে যেটা কম হবে সেটাই আপনি পাবেন, এর বেশি পাবেন না। এর বেশি যদি আপনাকে আপনার এমপ্লয়ার দিয়ে দেয়, দ্যাট মিনস আপনি যেখানে জব করেন সেই প্রতিষ্ঠান দিয়ে দেয়, বাকিটা আপনার ট্যাক্স ক্যালকুলেশনে কনসিডার করতে হবে। মানে স্যার আমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে 1,20,000 টাকা অ্যানুয়ালি, অর আমার 10% যদি বেসিক। বেসিক থেকে বেশি হয় তাহলে আমি 1,20,000 টাকা দিব, আর যদি ওইটা কম হয় তাহলে ওইটা দিব। হ্যাঁ, এটাই তো স্যার না? যেটা কম সেটা বাদ দিবেন না, জি স্যার, বুঝতে পারছি। মানে আপনি যেটা পেয়েছেন সেটা থেকে ওইটা বাদ দিবেন। তাহলে লোয়ার অফ, এখানে আমি মাইনাস লিখে দিয়েছি, মানে বাদ দিতে হবে। লোয়ার অফ 1,20,000, এটা গভর্নমেন্ট নির্ধারিত 1,20,000 অর 10%। হ্যাঁ, সিদ্দিক কিছু বলতে চাচ্ছেন? সিদ্দিক কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বলেন। স্যার বেসিকের 10% এটা কি মান্থলি না অ্যানুয়ালি? বেসিক বলতে আপনি যখন মেডিকেল, আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করি বেসিক্যালি সবকিছু ইয়ারলি করবে, সো মান্থলি কোনো কিছু আসবে না, সবকিছু ইয়ারলি। মেডিকেল অ্যালাউন্স, ডিএনএ অ্যালাউন্স যা বলেন সবকিছু ইয়ারলি। সো মান্থলি আপনি বেসিকের 10% মিনস ইয়ারলি যেটা পেয়েছেন ওটা 10%, অথবা আপনি যেটা 1,20,000 পেয়েছেন সেটার মধ্যে যেটা ছোট হয় সেটা। সো 10% অফ বেসিক ইজ কত? কত হবে? টাকা আমরা ব্র্যাকেটে লিখে দিই, টাকা 58600, দ্যাট মিনস 58,600 টাকা হচ্ছে আমার লোয়ার। যে লোয়ার অ্যামাউন্টটা হবে সেটা আমি এখান থেকে বাদ দিব। বাদ দিয়ে যদি মাইনাস ফিগার কখনোই আসবে না, ট্যাক্সের ক্ষেত্রে সরকার আবার এটুকু চালাকি করেছে, মাইনাস কখনোই আসবে না, আপনাকে অবশ্যই প্লাস হলে সেটা মাইনাস দিতে হবে। দ্যাট মিনস আপনি 58,600 আপনি পেয়েছেন কত? 36,000, কিন্তু আপনি তো 58,000 পান না, এই বলে আপনাকে গভর্নমেন্ট দিবে না, এখানে জিরো নেমে যাবে। সো your minus figure is আপনারা কি বুঝতেছেন? না বুঝলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবেন। আস্তে আস্তে আগায়, নো প্রবলেম, কিন্তু যতটুকু কমপ্লিট করি এটা বুঝে নেন। ইনকাম ফ্রম স্যালারি থেকে আপনার অ্যাটলিস্ট 2টা অঙ্ক থাকবে, এটা দৌড়িয়ে নেবেন, 2টা অঙ্ক অবশ্যই থাকবে, কারণ এই স্যালারি ইনকামটাই বাংলাদেশে সবচেয়ে বেশি। দেন ইনকাম ফ্রম সিকিউরিটিজ। স্যার একটু রিপিট করা যাবে? কোনটা? এই যে বেসিক প্রথম থেকে, যে এই পেজে যে ম্যাথটা। না, এটা রিপিট করা যাবে না, এটা আপনি অডিও বা ভিডিও শুনে নেবেন। এই টিকাটা না বুঝলে সেটা করা যেত, যেহেতু আপনি এখন জয়েন করেছেন। সো না স্যার, এখন জয়েন করি নাই, 5-6 মিনিট আগে জয়েন করছিলাম। আচ্ছা, সেটা যাই হোক, আমি মেডিকেল অ্যালাউন্সের কথা বলতেছি। তাহলে মেডিকেল অ্যালাউন্সটা আমি একটু আবার রিপিট করে দিচ্ছি। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে আপনি সর্বোচ্চ বছরে 1,20,000 টাকা পেতে পারেন মেডিকেল অ্যালাউন্স, এর বেশি পাবেন না।
কিন্তু আপনার বেসিকের 10% যদি 1,20,000 টাকার নিচে হয় তাহলে আপনি সেটা পেতে পারেন, তার উপরে পাবেন না। দ্যাট মিনস আপনার এখানে মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে 1,20,000 টাকা, কিন্তু আপনার বেসিক অনুযায়ী আপনার মেডিকেল অ্যালাউন্স আছে 58,600। সুতরাং সর্বোচ্চ আপনি 58,600 টাকা মেডিকেল অ্যালাউন্স পেতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান আপনাকে মেডিকেল অ্যালাউন্স হিসেবে দিয়েছে 36,000 টাকা। সো স্যার এই যে 3,000 এটা কি? 3,000-এর সাথে 12 ইন্টু 3,000 হচ্ছে মান্থলি। আপনি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে আপনাদের ম্যাথটা, আমাদের প্রবলেমটা সলভ করতেছি। ওখানে দেখেন he received dearness allowance 20% of his basic salary, so 20% is added here. Then বলা হয়েছে and medical allowance 3,000 per month। এই যে 3,000 per month means প্রত্যেক মাসে। স্যার এই যে পার্সেন্টেজ গুলো ধরতেছেন এগুলো কি গভর্নমেন্ট থেকে আগে থেকে কি মানে নির্ধারণ করা আছে নাকি এখন মানে ইচ্ছা মতন ধরে নিচ্ছেন? ডিয়ারনেস অ্যালাউন্সের পার্সেন্টেজ আপনার এটা কি ম্যাথে স্যার দেওয়া আছে। 20% এটা কি সব সময়ের জন্য মানে এটা কি না না, গভর্নমেন্ট থেকে নির্ধারণ করা এটা তো নাকি আপনার ম্যাথে দেওয়া আছে। আপাতত ধরছেন? ও আচ্ছা না আচ্ছা না, বুঝতে অফের পেরেছি। ভিতর দেওয়া আছে আপনাদের। ও, আমি ভাবছিলাম স্যার লটাও আছে কিনা না না, কোনো ল নাই। ডিয়ারনেস অ্যালাউন্সের ক্ষেত্রে কোনো ল নাই, হাউস রেন্টের ক্ষেত্রে আছে, মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রেও আছে। মেডিকেল অ্যালাউন্সে বলা আছে 10% অফ বেসিক অথবা 1,20,000 টাকা, তার ভিতরে যেটা ছোট হবে সেইটা আপনি পেতে পারেন। ও আচ্ছা, তাহলে স্যার এটা ল না এই যে 10% অথবা 10% ল আচ্ছা অথবা আচ্ছা 1,20,000 টাকা, এটা ল। কিন্তু ডিয়ারনেস বুঝতে অ্যালাউন্স এটা 50% ও পেতে পারেন, এটা কোনো ল না। এখন আপনি 36,000 টাকা পেয়েছেন, কিন্তু পেতে পারেন 58,600। সো ইউ ক্যান ডিডাক্ট জিরো অ্যামাউন্ট। সো আপনি দাগ টেনে দিবেন অথবা জিরো টানবেন, এখানে যা ইচ্ছে তাই বসিয়ে দিবেন। সো ইউ হ্যাভ নো ক্যালকুলেশন হেয়ার। দেন মাই কোশ্চেন ইজ, during this year his actual amount of medical expenses was টাকা 30,000, কিন্তু ওই বছর তার অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্সেস 30,000 টাকা হয়েছিল। এটা কি কেউ দেখায়? পাগলেও দেখায় আমার মেডিকেল অ্যালাউন্স পেয়েছি আমি 36,000 টাকা, কিন্তু আমার 30,000 টাকা খরচ হয়েছে, বাকিটা আমি দেখাবো না। সবাই তো দেখিয়ে যায় আমার সবই খরচ হয়েছে, তাই না? সুতরাং এটা হচ্ছে আপনাদের শুধু বিভ্রান্ত করার জন্য, এর কোনো ইমপ্লিকেশন নেই, এটা কেউ করেও না বেসিক্যালি। কারণ মেডিকেল অ্যালাউন্স আপনার 36,000 টাকাই হাতে থেকে যেতে পারে, নাও খরচ হতে পারে। সুতরাং অ্যালাউন্স মিন্স আপনাকে অ্যালাউন্স দেওয়া হয়েছে অতিরিক্ত। ডিয়ারনেস অ্যালাউন্স মিন্স মহার্ঘ ভাতা, মানে উন্নয়ন, আপনার জীবনযাত্রার উন্নয়নের জন্য আপনি আগের মতোই থাকতে পারেন, আপনি ওটা পেয়েছেন, সুতরাং আপনাকে ট্যাক্স দিতে হবে। ঠিক তাইলে স্যার ওই মেডিকেল যে অ্যালাউন্সটা আছে এটা আমি যত মানে ধরেন 1,00,000 টাকা পাইলাম, একটা 20,000 টাকা পাইলাম, 10,000 টাকা খরচ করছি, মানে আমার পুরোটাই তো আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে না? হ্যাঁ, অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মানে কত করছি ওইটার উপর কোনো এফেক্ট পড়বে না? না, ওটার উপর কত কোনো পাইছি এফেক্ট ওইটা? পড়বে না। কত পেয়েছেন ওইটাই শেষ। এখন যদি 36,000 টাকার জায়গায় আপনি 40,000 টাকা খরচ করতেন, সেখানেও কোনো এফেক্ট হইতো না। এফেক্টটা শুধু হয়তো যদি আপনাকে ইন্স্যুরেন্স দেওয়া হতো, তখন ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা অ্যাড করে দেওয়া হতো, যেটা আপনি পেয়েছেন। ইন্স্যুরেন্স পেমেন্ট কিভাবে অ্যাড করবে স্যার যদি করতে হয়? যদি ইন্স্যুরেন্স আপনি পেয়ে থাকেন তখন ইন্স্যুরেন্স অ্যামাউন্ট তখন অ্যাকচুয়াল এক্সপেন্সের বিষয় আসবে। ইন্স্যুরেন্স আপনি কত পেয়েছেন এবং আপনি কত খরচ করেছেন, সেক্ষেত্রে যদি আপনার টাকা বেঁচে যায়, ফর এক্সাম্পল 4 লক্ষ টাকা আপনি ইন্স্যুরেন্স পেয়েছেন, আপনার খরচ হয়েছে 3,50,000, সেটা তো রেকর্ড আছে আপনার মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী আপনার কত খরচ হয়েছে সেটা দেখাতে হবে, বাকিটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। দ্যাট মিনস ইন্স্যুরেন্স যে আপনি পেয়েছেন হেলথের জন্য, সম্পূর্ণ টাকার উপরেই আপনাকে ইন্স্যুরেন্স দিতে হচ্ছে না, যেটা আপনি বেঁচে গেছে ওটার উপরে ইন্স্যুরেন্স পাবেন। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি অনেক চালাকি দেয়, আপনি যেটা খরচ হবে ওইটাই দিয়ে থাকে, এর বেশি দেয় না। শুধু লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি পুরোটা টাকা পান, অন্য কোনো ক্ষেত্রে তারা পুরো টাকা দেয় না, হিসাব নিকাশ করে যা পাবেন ওইটাই দিয়ে দেয়, তারা সরাসরি পেমেন্ট করে থাকে। সুতরাং আপনি যদি অসুস্থ হয়ে ইন্স্যুরেন্সের মাধ্যমে নিয়ে থাকেন, এর ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রে দেখা যায় না। স্যার আমি মেডিকেল অ্যালাউন্স যেটা আছে এটা নিয়ে আরেকটা কোশ্চেন করতে চাই স্যার। এটার সম্পর্কে যে রুলসটা আছে যে 1,20,000 টাকা অথবা 10% অফ বেসিক, এই জিনিসটা স্যার আরেকবার একটু রিপিট করেন। হ্যাঁ বলতেছি, 1,20,000 অথবা 10% অফ বেসিক, এর ভিতরে যেটা ছোট হবে সেই অ্যামাউন্টটা সরকার আপনাকে দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। দ্যাট মিনস আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, ফর এক্সাম্পল, এখন আপনাকে সরকার অনুমতি দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আপনি 1,20,000 টাকা বছরে মেডিকেল অ্যালাউন্স পেতে পারেন, অথবা আপনার যে বেসিক স্যালারি হয় তার 10%, এর ভিতরে যেটা কম
দ্যাট মিনস 1,20,000 টাকা অথবা 10% বেসিক, এর মধ্যে যেটা কম সেটা আপনি পেতে পারেন। আপনাকে এটা বুঝলাম, কিন্তু আমি এই যে বিয়োগটা কেন করলাম? ছোটটা মেডিকেল অ্যালাউন্স থেকে সবসময় বিয়োগ হয় নাকি? এভাবে নিয়ম? না, নিয়মটা হচ্ছে আপনি মেডিকেল অ্যালাউন্স যাই পাবেন সেখান থেকে আপনার ছোটটা বিয়োগ হবে। এটাই তো যাই, বলতেছিলাম স্যার, বিয়োগ হবে সবসময়, মেডিকেল অ্যালাউন্স থেকে ছোটটা বিয়োগ হবে। হ্যাঁ আপনার কথা ক্লিয়ার আসতেছিল না, এখন বোঝা যাচ্ছে। সো যেটাই পাবেন সেখান থেকে ছোটটা বিয়োগ হবে, আর কিছু না। আর যদি না পান তাহলেও তো আর কিছু করার নেই, মেডিকেল অ্যালাউন্স পাইনি। এখন যদি প্রতিষ্ঠান আপনাকে না দেয় তাহলেও গভর্নমেন্টের কিছু করার নেই। যেমন ডিএনএস অ্যালাউন্স আপনি পেয়েছেন, অ্যাড করে দিয়েছেন, না পেলে কিছু করার নেই। দেন নাম্বার 4, আপনি খরচ করেছেন 30,000 তাহলে কি টাকা। স্যার 58,600 টাকা থেকে 36,000 টাকা বিয়োগ যাবে? হ্যাঁ বিয়োগ যাবে, কিন্তু বিয়োগ মাইনাস ফিগার কখনোই বসবে না, অবশ্যই প্লাস ফিগার বসবে। যেহেতু আপনার এখানে মাইনাস ফিগার চলে আসে, সুতরাং এখানে 0 বসবে, এটাই বোঝানো হয়েছে। যদি বেশি হয় সেটা বসাইতে হবে, কিন্তু কম হইলে সেটা বসানো যাবে না, 0 অথবা হায়ার অ্যামাউন্ট। দেন হচ্ছে হি রিসিভড 2 ফেস্টিভ্যাল বোনাস এন্ড অন পারফরম্যান্স বোনাস ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মান্থ বেসিক স্যালারি ইন অন সেপ্টেম্বর, ডিসেম্বর এন্ড মে। এখন বলা হয়েছে সে 3টা পেয়েছে ফেস্টিভ্যাল বোনাস এবং একটা পেয়েছে পারফরম্যান্স বোনাস। হোয়াট এভার ইট ইজ ডাজন্ট ম্যাটার। এখন কখন পেয়েছে এটা হচ্ছে ইস্যু এখানে, কারণ হচ্ছে তার কিন্তু ইনক্রিমেন্ট হয়েছিল অন এপ্রিল। এখন সে এপ্রিলের পরে মে মাসে একটা বোনাস পেয়েছে, অথবা পারফরমেন্স বোনাস বা ফেস্টিভ্যাল বোনাস যাই হোক, সে যে কোনো ভাবে বোনাস পেয়ে থাক না কেন সেটা আপনার স্যালারির সাথে যোগ করতে হবে। সো উই ক্যান রাইট ডাউন হিয়ার বোনাস। বোনাস কি কি পেয়েছে? 2 ইজ ফেস্টিভ্যাল। সো দুইটা আমরা ফেস্টিভ্যাল কবে কবে পেয়েছে সেটা কিছুই বলেনি। একটা পেয়েছে সেপ্টেম্বর, একটা ডিসেম্বর, একটা হচ্ছে মে। কোনটা ফেস্টিভ্যাল না সেটা কিছু বলেনি। সো আমরা দুইটা হচ্ছে 48,000 হবে, আর একটা হচ্ছে 52,000 হবে, 48,000। কারণ তো এখানে যদি মে ইনক্রিমেন্টের আগে হইতো তাহলে? ইনক্রিমেন্টের আগে যদি হতো তাহলে প্রত্যেকটাই 48,000 হইতো। এখন একটা হবে 52,000 যেহেতু ইনক্রিমেন্টের পরে। বলা হয়েছে ইজ ইকুইভ্যালেন্ট টু ইওর বেসিক। বেসিক যখন হবে তখনই বোনাস কাউন্ট হয়। যেমন আপনারা যখন মুসলিম, আপনারা বোনাস পেয়ে থাকেন দুইটা ঈদে, কিন্তু হিন্দুরা কিন্তু এক্ষেত্রে অনেক লাভবান হয়ে যায়, কারণ তাদের বোনাসটা দেওয়া হয় পূজার সময়। পূজাটা নর্মালি পরে আসে, এই জন্য তারা ইনক্রিমেন্টটা বেশি পেয়ে যায়। আবার এটা বছর ঘুরে মুসলমানরা পরবর্তীতে বেশি পেয়ে যায়, কারণ বছর ঘুরে তো ওটা চলে আসে, এই জন্য। আর হিসাব করলে হিন্দুদের থেকে মুসলমানরা একটু বেশি হয়, কারণ তাদের হিসাব করা চন্দ্রমাস হিসেবে। 33 বছর যখন হয়ে যায় তখন তারা টোটাল দুইটা বোনাস বেশি পেয়ে যায়। এটা হচ্ছে ক্যালকুলেশন ডিউ টু মুন ইয়ার ক্যালকুলেশন। সো বোনাস হচ্ছে একটা 48,000। বাস্তবে দৃষ্টিতে আপনার মনে হতে পারে তারা পরে পাচ্ছে, বেশি পেয়ে যাচ্ছে, আসলে আপনারাই বেশি পাচ্ছেন। কারণ হচ্ছে আপনাদের চন্দ্র মাস হিসেবে গণনা করা হয় এবং প্রত্যেক বছর 11 দিন করে আগাতে থাকে, এজন্য আপনার 33 বছরে একবার বেশি পেয়ে যান, যেটা তারা পায় না। সো স্যার 48,000। বোনাস কি বেসিকের সমপরিমাণ হবে, ডাবল? হ্যাঁ এটা বলাই থাকবে। যদি কোনো কিছু বলা না থাকে তাহলেও বেসিকের সমপরিমাণ হবে, আর যদি বলা থাকে যেরকম সেরকম হবে। এখানে বলা হয়েছে ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মান্থ বেসিক, তাহলে 1 মান্থ বেসিক, এবং কখন কখন পেয়েছে সেটাও বলা হয়েছে। যখন পেয়েছে ওই মাসেরই বেসিক ধরা হবে। তাহলে যদি সেপ্টেম্বরে একটা পেয়ে থাকে তাহলে সেটা 9 মান্থের, ডিসেম্বরে একটা যদি পেয়ে থাকে সেটাও 9 মান্থের, পরবর্তীতে মে মাসে পেয়েছে, দ্যাট মিনস এপ্রিলের পরে মে, ওই মাসে আমার ইনক্রিমেন্ট বিদ্যমান রয়েছে, এপ্রিলেই তো ইনক্রিমেন্ট হয়েছে। সো উই উইল ক্যালকুলেট আওয়ার বোনাস অন দ্য বেসিস অফ দিস মান্থ, যে ডিসেম্বরে একটা, সেপ্টেম্বরে একটা এবং একটা মেতে। সো মে মাসে আমার ইনক্রিমেন্ট হয়েছে 52,000 টাকা। তাহলে টোটাল বোনাস হবে 3টা যোগ করার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমার। কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সলিউশনটা দেওয়া আছে ওখানে কেন বোনাস 52,000 ধরছে স্যার? আচ্ছা 52,000 ধরেছে ওরা, কিন্তু বেসিক স্যালারি 52,000 টাকা ধরছে বেসিক স্যালারি। ওরা স্যালারি কিন্তু 2017-তে ক্যালকুলেট করেছে, দ্যাট মিনস
আগের ইয়ারে ক্যালকুলেট করেছে, আমরা প্রেজেন্ট ইয়ারে ক্যালকুলেট করতেছি, এজন্য ওদের ওই অবস্থার পরিবর্তন হয়েছে। স্যার একটু ক্লিয়ার করলে ভালো হতো, বুঝতেছি না। বুঝেন নাই? না স্যার। বইতে দুইটা বলা হয়েছে 52,000, তাই না? জি স্যার। জি স্যার। আর একটা দেওয়া হয়েছে 56,000। এখানে আমার একটু লেখায় ভুল হয়েছে, এটা দুইটা হবে আমার 48,000, ঠিকই তো আছে। কাটলাম কেন? তো আপনারা ঠিক আছে স্যার। সরি। দুইটা হচ্ছে আমার, ওখানে দুইটা বলা হয়েছে 52,000, কারণ হচ্ছে আমার যখন ইনক্রিমেন্ট হয়েছে তখন আমার মাস ছিল 2017 সালে, কিন্তু এপ্রিল মাসে আমার ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু পরবর্তী বছর আমি অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে ধরেছি। এজন্য তারা অ্যাসেসমেন্ট ইয়ার আগের ইয়ার তার 52,000 ছিল 2017-তে, কিন্তু 18-তে এসে তার ইনক্রিমেন্ট হওয়ায় সে ওটাকে ইনক্রিমেন্ট হিসেবে কাউন্ট করেছে। ঠিক তেমনি ভাবে আমরা ইনক্রিমেন্ট হিসাব কাউন্ট করেছি 2020-এ, 17 জায়গায় 20 হিসেবে কাউন্ট করেছি। সেজন্য 2020-এ যখন তার স্যালারি 52,000, 2019-এ তার স্যালারি ছিল অবশ্যই 48,000, কারণ ইনক্রিমেন্ট হয় না 19-এ, তার ইনক্রিমেন্ট হয়েছে এপ্রিলের 16 তারিখ 2020 সালে এসে, কিন্তু মে মাসে সে একটা বোনাস পেয়েছে। এপ্রিলের পরের মাসই মে, সেই জন্য মে মাসে ইনক্রিমেন্টটা এখানে অ্যাড করা হয়েছে। আর ওখানে হচ্ছে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার নিয়েছিল, যেমন জুলাইয়ের 17 তারিখ আমরা 17 to 18, তার ইনক্রিমেন্ট হয় হচ্ছে 16 এপ্রিল। সুতরাং আমাদের ক্যালকুলেশন ইয়ার হচ্ছে 17 এবং 18, এর জন্য তারা ওইভাবে ক্যালকুলেট করেছে যে পরবর্তী ইয়ার গুলোকে নিয়ে এসেছে 17 থেকে 18-তে নিয়ে আসে। 17 এবং 18 হচ্ছে তার অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার, আর অ্যাসেসমেন্ট হচ্ছে 18 এবং 19। এখানে আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনি এখানে স্পষ্ট করে দেখেন বলা আছে ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, দ্যাট মিনস যে মাসে আপনার ইনকাম ইয়ার হচ্ছে জুলাই টু জুন, জুলাইয়ের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে আপনি একটা বোনাস পেয়েছেন, ওই মাসে আপনার ইনক্রিমেন্ট হয়নি, সো ইউ উইল গেট 48,000 টাকা, আগের ইনক্রিমেন্টে চলতেছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই মাসেও আপনার ইনক্রিমেন্ট হয়নি, ওই মাসেও আপনি পাবেন 48,000 টাকা। দেন আপনার একটা ইনক্রিমেন্ট হয়েছে মে মাসে, দ্যাট মিনস এপ্রিল মাসে আপনার, না সরি, আপনার মে মাসে আপনি বোনাস পেয়েছেন, এপ্রিল মাসে আপনার ইনক্রিমেন্ট হলে আপনার স্যালারি তখন পৌঁছেছে 52,000 টাকায়। এই যে 52,000 টাকায় পৌঁছেছে যখন এপ্রিলে, মে মাসে বোনাস পেলে আপনি 52,000 টাকাই পাবেন, ইকুইভ্যালেন্ট টু 1 month basic. That's why we have written here 48,000, 48,000 and 52,000. Otherwise it will be changed. আর বইয়েরটা হচ্ছে আপনাদের 17 সাল হিসাব করে ধরা হয়েছে, এই জন্য ওরকম হয়েছে। বইয়েরটা ভুলে যান, বইয়ের মতো করলে তো তাহলে তো হইলো, একটু ডিফারেন্ট করেন, বইয়েরটা বইয়ের মতো দেখবেন, আমরা যেরকম করতেছি আমাদের মতো করি, তাহলে আমার টোটাল বোনাস হচ্ছে এখানে 1,48,000 মেবি, am I right? জি স্যার। 1,48,000. So our bonus মান হয় এখনো বুঝেন নাই? স্যার একটু কনফিউশন আছে, বাট একটু কনফিউশন, আমি আবার বলতেছি, আপনি বইয়ের জুলাই 2017 কে 2020 হিসেবে কাউন্ট করেন, বাকি সব সেম। বাকি সব যদি সেম থাকে তাহলে এখানে 2017 বলেছে, আমাদের এখানে ইনকাম ইয়ার কত 2019 এবং 20, সেই 20 সালকে আমরা জুলাই 2020 ধরেছি, তারা ধরেছে 2017 এবং 18, দ্যাট মিনস আমরা এখানে 2 ইয়ার আগানো, এই লাস্ট ক্যালকুলেশনটাকে আমরা ধরে নিয়েছি আমাদের ইনক্রিমেন্ট হয়েছে।
আর তারা ধরে নিচ্ছে 19 কে ইনক্রিমেন্ট হয়েছে, এই জন্য তাদের অবস্থা এরকম। ও আচ্ছা Is স্যার it বুঝছি। is ওই it fine? সালটা ঠিক ওই স্যার একটু ক্যালকুলেশনটা হ্যাঁ হ্যাঁ, এই জন্য হয়েছে। এখন আপনাদের যদি আমি ইনকাম ইয়ার এরকম চেঞ্জ করে দিতাম, ওখানে যদি 19 লিখতাম, তাহলে দেখতেন যে সব একই রকম মনে হচ্ছে। ওকে স্যার। পরীক্ষার সময় কিন্তু এটা একটু খুব কেয়ারফুলি নজর রাখবেন, কারণ আমরা কিন্তু ম্যাথ যখন খাতা দেখি তখন অঙ্কটা একবার পুরো করে ফেলি, তারপরে দেখি। তখন যদি কোথাও এভাবে ভুল হয়ে যায়, তাহলে মনে করেন সব জগা খিচুড়ি হয়ে যাবে, শেষ। সারাদিন পরিশ্রম করলেন, দিন শেষে দেখবেন আন্ডা। স্যার একটুও কি মার্ক দিবেন না, মানে যতটুকু হবে ততটুকু নাম্বার দিবেন না? অঙ্ক তো হয়ই না, দিব কিভাবে? স্যার কষ্ট করে তার যে মানে স্যার লিখছে স্যার পেলে এটার পুরো, না মার্ক পেলে দিতে হয়। ঘর কাটার জন্য নাম্বার পাবেন কিছু। স্যার দয়া মায়া দেখাইয়েন একটু স্যার, তাইলে হবে। অনেক দয়া আমার। স্যার মনে মনে স্যার করেন অঙ্ক হইলে স্যার প্রথম ম্যাথটা বইয়ের স্টাইলে করলে হতো না? না, এটা একটু চেঞ্জ করে দেবো, বইটা আপনার বাসায় প্র্যাকটিস করুন। বইয়ের স্টাইলই তো আমি করতেছি, জাস্ট এই সময়টা আমি চেঞ্জ করছি। এখানে ছিল 17 আর 18, আমি করেছি 19-20-এ, এই পর্যায়ে নিয়ে আসছি, আর ওরা করছে 19-এ নিয়ে আসছে, আর কিচ্ছু না, স্যার সেম। এখানে আমার স্যার আমি সংখ্যাগুলোও তো মিলতেছে না স্যার স্যার তাইলে। বেসিক স্যালারির সাথেও মিলাইতে পারতেছি না স্যার ক্যালকুলেশন। কেন মিলবে না? আমি তো স্যার একটু ওইখানে বলা আছে যে মানে 6 মাসের আগে তো স্যার ইনক্রিমেন্ট হয় না হুম স্যার। ওই অনুযায়ী এখানে স্যার প্রথম 2.5 মাসের হচ্ছে যে স্যার ও বলছে যে স্যার এখানে বলছে ও জুনের জুলাইতে হচ্ছে যে স্যার 52,000 টাকা। স্যার হ্যাঁ, এরপরে ও জয়েন করছে হচ্ছে যে এপ্রিলে, তাহলে স্যার ওই দিক না দিয়ে না 2.5 না মাসের না জন্য না, ইউ আর মিসচার্জিং। জয়েন করে না এপ্রিলে, তার ইনক্রিমেন্ট হয়েছে এপ্রিলে। জয়েন করেছে কবে? সে জয়েন করেছে 40,000 টাকা স্যালারিতে। এখানে 40,000 দেওয়াই আছে, এটা দ্বারা ইন্ডিকেট করে আপনি এর আগে আরো 3 বছর চাকরি করেছেন। ইজ ইট ক্লিয়ার? 40,000 টাকা থেকে আপনি বর্তমানে 52,000 টাকা, 40, 44, 48, 52, দ্যাট মিনস আপনি 3 বছর অলরেডি অতিক্রম করেছেন। সো ইউ উইল গেট ইউর অ্যানুয়াল ইনক্রিমেন্ট ইন দ্য নর্মাল ওয়ে। এখন যদি আপনার এখানে বলা হয় তো 40,000 আর বর্তমান স্যালারি হচ্ছে আপনার 44,000, দেন ইউ উইল নট কনসিডার ইউর ইনক্রিমেন্ট, তখন আপনার ইনক্রিমেন্ট হতো না। সেটা আমরা পরে আরেকটা অঙ্কে দেখবো, আগে এটা দেখি। তাহলে সেটা আপনাদের হোমওয়ার্ক, দেখি কে কিরকম করেন। কোনো নাম্বার নাই না, নাম্বার আছে, মানে ফেল করলে কোনো নাম্বার নাই, আর কিন্তু পাস করলে ইনক্রিমেন্ট আছে, বোনাস নাম্বার। বোনাস এটা কি নাম্বার সেটা কি ফাইনালে যোগ হবে? আপনাদের 30 নাম্বারে যদি অ্যাড করে দিকে কি করবে? কিছু করার আছে? না স্যার স্যার এরকম করে দেন স্যার না স্যার। এখানে 9.5 এর সাথে যে 48,000 টাকাটা স্যার কিভাবে যোগ হয়েছে? আচ্ছা, 9.5 এর সাথে 48,000 টাকা। 9.5 হচ্ছে আপনার মান্থ বেসিক্যালি। আমাদের ইনক্রিমেন্ট হয়েছে জুলাইয়ের এপ্রিলের 16 তারিখ। সো তার আগে পরে হচ্ছে আমাদের আরো 2.5 মাস থাকে। সেই 2.5 মাসে যেহেতু ইনক্রিমেন্ট এপ্রিলে হয়েছে, মে জুন 2 মাসে সে অবশ্যই ইনক্রিমেন্ট পাবে, আরো হাফ মান্থের, দ্যাটস ওয়াই 2.5। আর যে 9.5 সেগুলো আগের হিসাবে তার স্যালারি ক্যালকুলেট হবে। যেহেতু আমরা বলেই নিয়েছি, জি স্যার এবার বুঝতে পারছি। এখন বুঝছেন? হ্যাঁ, দ্যাটস ফাইন। একটু পেঁচাই দিছি এই জন্য যে আপনার একটু মাথা ঘুরাবেন, এটা তো একদম ইজি করে দিছে, একটু পেঁচানো থাক। আর ওই সময় নেট একটু প্রবলেম করতেছিল, এর জন্য ওইটা এতক্ষণ ধরে মাথায় ঢুকাইতে পারিনি স্যার। না, ওদের কিন্তু আমি অনেক কঠিন দিয়েছিলাম, বই থেকেই দিয়েছিলাম, একটু একটু চেঞ্জ করে দিয়েছি, সব মাথা গুলে গেছে। হ্যাঁ, আপনাদের দিব না, ভয় নেই। আমি বলে ধরে নিয়েছিলাম ওরা পারবে, কিন্তু একটু কঠিন হয়ে গেছে পরবর্তীদের জন্য। বই থেকেই সব স্যার দিয়েছি। এবার তো এমনিতেও মাথায় একটু কাজ করতেছে কম সবার। না না, করোনা সমস্যা নেই, আর আবার ভ্যাকসিন নিয়েন না। স্যার এটা কালাচ্ছে সামনাসামনি হইলে স্যার বুঝতে সুবিধা হইতো স্যার, অনলাইনে স্যার বোঝাটা কঠিন হয়ে যাচ্ছে স্যার। অনলাইনে আর অফলাইনে না, এটা নিজেরা করবেন। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, কথায় আছে না? আমাদের স্যাররা যদি এটুকু শিখাইতো তাহলে তো ধন্য হয়ে যেতাম, বুঝছেন? আমাদের স্যাররা অনেক ফাঁকিবাজি করতো, এসে বলতো এটা এরকম, এটা এরকম। ট্যাক্সও যে নিয়েছে এবং অডিটিংও সেই একই স্যার নিয়েছে। এই রেকর্ডিং এর ভিতর সেই একই টোনে কথা বলা যাবে না, রেকর্ড ক্লাসটা একটু শেষ হোক, তখন সেই টোনে একটু কথা বলে শোনাবো।
স্যার আমগো মাথা যদি আপনাগো মাথার মতো হইতো স্যার। একই তো, মাথা তো একই, আমার মাথা আরো ছোট দেখতে। বাট কেন যে আপনাগো মধ্যে কাজ করে না স্যার বুঝি না। না, কাজ করাইলেই করে, কি বলে কাজ করে না? স্যার মেমোরি আপডেট দিতে হবে। মেমোরি আপডেট না, দেন আমি ওটা পড়ি না, পড়া সারি আমি চলে আসি আপনার সাথে। হি কন্ট্রিবিউটস 10% of his basic salary to recognize provident fund from which he also receive an interest of 1500 at 15% interest. সে কন্ট্রিবিউট করে প্রভিডেন্ট ফান্ডে, সেখান থেকে সে 15,000 টাকা ইন্টারেস্ট পেয়েছে, 15% ইন্টারেস্টেড। এখন এমপ্লয়ার কন্ট্রিবিউশন কেন স্যার আসবে? 1500 স্যার। বুঝি না, হ্যাঁ 15%। এখন আমরা একটু এই বিষয়টা আর একটু ক্লিয়ার করে নিই। আমরা রিকগনাইজ যখন প্রভিডেন্ট ফান্ড থাকবে, তখন আপনি যতটুকু কন্ট্রিবিউট করবেন, আপনার এমপ্লয়ার ঠিক সেম পরিমাণ কন্ট্রিবিউশন করবে আপনার প্রভিডেন্ট ফান্ডে। সো আপনার প্রভিডেন্ট ফান্ডে, সো এটা তো আপনার স্যালারির অংশ, তাই না? এটা তো বেসিক স্যালারি, আপনি তো একসময় পাবেন। এটা রিকগনাইজড হলে আপনার এমপ্লয় আপনার দিতে বাধ্য। যেমন আপনার এই যে বেসিক স্যালারি ক্যালকুলেশন করছেন, এখান থেকে কিন্তু আপনি পুরোটা আপনি হাতে পাননি, 10% অলরেডি আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেটে রেখে দিয়েছে, আপনাকে দিবে না, পরে দিবে। ঠিক তেমনি ভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যে আপনার বেসিক, তার 10% সমপরিমাণ আপনার অ্যাকাউন্টে রেখেছে, সেটাও আপনাকে দিয়ে দেবে পরবর্তীতে। যেহেতু আপনার ইনকাম, সেটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন ট্যাক্স দিলে ভবিষ্যতে দিতে হবে না। রিকগনাইজড হলে আপনাকে ধরেই নেওয়া হয় আপনি এটা পাবেন আপনার বেঁচে থাকা পরবর্তীতে। বেঁচে না থাকলে তখন তো আপনি পাবেন না, এজন্য গভর্নমেন্ট আগেই নিয়ে নেবে। বাসুক মোরক পরের বিষয় দেখা যাবে, আগে ট্যাক্স নিয়ে নি, এজন্য সরকার আগেই ট্যাক্স নিয়ে নেয়। সো এজন্য আপনাকে 10% অ্যাড করে দিতে হবে। 10% অ্যাড করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট 58,600, সরি 58,600 আপনার টোটাল স্যালারিতে অ্যাড হবে। আবার দেন হচ্ছে আপনাকে বলা হয়েছে 15% হারে ইন্টারেস্ট পায়। এখন ইন্টারেস্ট এক্ষেত্রে আপনাদের শর্ত কি ছিল মনে আছে কারো? মনে না থাকলে আমি আবার বলছি, আপনি যেটা ইন্টারেস্ট পাবেন, দিস ইজ আপনি পেয়েছেন, তার মধ্যে এখানে বলাই আছে 15% হারে পেয়েছেন। তাহলে 15% হারে যদি আপনি পেয়েছেন, তাহলে বলাই, তাহলে অর্থাৎ 14.5% অথবা আপনার স্যালারির 1/3 যেটা কম হয় সেটা বাদ যায়, বাকিটার উপর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। সো ইন্টারেস্ট লেখার পর আমি বলতেছি, অন recognized provident fund at the rate of 15% আপনি পেয়েছেন। সো your amount will be here, আপনি যেটা পেয়েছেন সেটা অ্যাড করে দিবেন। এখানে লিখবেন 1500, কিন্তু আপনাকে বলা হয়েছে 15% হাই যেহেতু পেয়েছেন, তাহলে 14.5% কত হবে সেটা আমাকে বাদ দিতে হবে, অথবা 1/3 of the basic যেটা কম হয়। এখন আপনার 15,000 টাকা, 1500 টাকার জায়গায় 15 লক্ষ টাকাও হতে পারতো, তখন এই জন্য বলা হয়েছে 1/3 of basic। কারণ প্রভিডেন্ট ফান্ডের আপনি যে টাকাটা রেখেছেন, আপনার 5 বছর পরেও ইন্টারেস্ট আপনি নিতে পারেন। সো লোয়ার of 14.5% of interest of 14.5%, আমি একটু সংক্ষেপে লিখে দিই, 1500 গুণ হচ্ছে 14.5 ভাগ হচ্ছে 15, সমান করলে আমাদের চলে আসে 1450, और 1/3 of basic আমাদের চলে আসে 1/3, এমনিতেই লেখা 1/3 basic, এভাবে লিখলেও হবে, নো প্রবলেম। সো 1/3 of basic, তাহলে আপনার এখানে বেসিক হচ্ছে 586 1 2 3
by 3 স্যার in একটা the শূন্য above. কমবে স্যার, একটা শূন্য কমবে। কোথায়? আচ্ছা স্যার সরি। ঠিক আছে তো, হ্যাঁ। তাহলে 1/3 অফ বেসিক আপনার কত আসে? যেটাই আসুক সেটা ওখান থেকে কম, তারপর আপনাকে লিখতে হবে। স্যার 1/3 অফ বেসিক, এটার পরিমাণ তো স্যার অনেক বেশি আসতেছে না? হ্যাঁ, বেশি আসুক, তার ভিতরে ছোট যেটা সেটা বাদ দিবেন। তাহলে আপনি এটা যখন ফাউল। ভাও না, আপনি মনে করেন আপনি প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করেছেন, ইন্টারেস্ট আপনি নেন নাই, 50 না, আপনি 20 বছর পরে ইন্টারেস্ট তুললেন, ইন্টারেস্ট তুলে আপনি দেখলেন 15% হারে আপনি 15 লক্ষ টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এখন 15 লক্ষ টাকা ইন্টারেস্ট পেলে তার 14.5% অথবা 1/3 অফ বেসিক, ওই বছর বেসিকও তো আপনার 15 লক্ষ টাকা নাও হতে পারে। তাহলে কি করবেন? কোনটা বাদ যাবে? তখন আপনার ওইটা বাদ যাবে, 14.5%। Is it clear? জি Write স্যার। it 6. So হ্যাঁ, সিদ্দিক বলেন। স্যার 14.5 কোত্থেকে আসছে? এটা সূত্রের, আপনারা আচ্ছা আচ্ছা। নিয়মের ভিতর আছে। পরীক্ষার হলে খুব সুন্দর করে ফটোকপি করে নিয়ে যাবেন, কোনো দাগ দিবেন না, দাগ দিলে কিন্তু ইউজ করতে দেওয়া যাবে না। সো একদম ক্লিন নিয়ে যাবেন, কোনো দাগ থাকবে না, সেটা দেখে দেখে আপনার নিয়মগুলা। স্যার পুরো ম্যাথ নিয়ে যাব? না, নিয়মগুলো শুধু। স্যার এখানে বইতে যে নিয়মগুলো আছে এখান থেকে সরাসরি কপি করে নিয়ে যাব? না, ফটোকপি করে নিয়ে যাবেন। হ্যাঁ, কপি বলতে ফটোকপি করে, কোনো এক্সাম্পল নেবেন না, ইলাস্ট্রেশন নেবেন না, কোনো স্যার মাঝে মাঝে একটা দুটো ম্যাথ নিলে কিছু হইব স্যার? তাহলে কোনোটাই নেওয়ার দরকার নেই। স্যার এখানে বইতে যে দেওয়া আছে 6.4 এলিমেন্ট অফ স্যালারি এন্ড এক্সপ্লেনেশন, স্যার এগুলা নেওয়া যাবে? কোনটা? এই যে স্যার এলিমেন্ট অফ স্যালারি এন্ড এক্সপ্লানেশন। 6.4। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট অফ স্যালারি এন্ড এক্সপ্লানেশন এগুলাই নেবেন। আরে বাইরে কি নেওয়া যাইবো না যাইতো না সেটা এখন ক্লাসটা কর, সেটা অনেক পরে দেখা যাইবো। আচ্ছা ঠিক আছে, আপনারা করেন, ক্যাম্পাস খুললে তখন আবার বলে দেব কোনগুলো নিতে পারবেন কোনগুলো নিতে পারবেন না। আপনাদের সিনিয়র যারা তারাও নিয়েছে, তাদেরকে আমি বলে দিয়েছিলাম। সো আমার মাইনাস করলে ফিগার আছে 50 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। দেন পরে যেটা বলছে, হিজ এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউট দ্য সেম অ্যামাউন্ট টু দ্য রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এটা বলার কিছু নাই, কারণ হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হলে এমপ্লয়ারকে কন্ট্রিবিউট করতেই হবে, এখানে অন্য কোনো ওয়ে নেই সে কন্ট্রিবিউট করবে না। সো দেন হচ্ছে হি হ্যাজ অলসো প্রোভাইডেড উইথ এ রেন্ট ফ্রি কোয়ার্টার অ্যানুয়াল রেন্টাল ভ্যালু অফ টাকা 1,60,000 and ফুল টাইম কার বাই দ্য এমপ্লয়ার। এখন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, সেক্ষেত্রে আপনাদের শর্ত কি আছে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আমরা তাহলে প্রথম শর্তে যাই, নাও পয়েন্ট 6 and now 7, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে বলা হয়েছে 25% অফ বেসিক, অথবা আপনি যেটা পান তার ভিতরে লোয়ার যেটা হবে সেটা আপনি টোটাল ইনকামের সাথে অ্যাড করে দিতে হবে। আপনাদের কথা বোঝাতে পারিনি মেবি। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, দ্যাট মিনস আপনাকে বেসিক স্যালারির সাথে আপনারা যদি হাউস রেন্ট দিয়ে থাকে অথবা না দিয়ে থাকে, ডাজন্ট ম্যাটার, হাউস রেন্ট আপনার যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়ে থাকে, ইউ উইল নেভার গেট এনি হাউস রেন্ট। সো যখন আপনাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়েছে তখন রেন্টাল ভ্যালু অথবা 1/4 অফ দ্য বেসিক, তার ভিতরে যেটা ছোট হবে সেটা আপনার টোটাল স্যালারি ক্যালকুলেশনের সাথে অ্যাড করে দিতে হবে। সো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যেটা পেয়েছেন সেটা রেন্টাল ভ্যালু রয়েছে কত, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যার অ্যানুয়াল রেন্টাল ভ্যালু, সবকিছু অ্যানুয়াল হবে, টাকা 1,60,000 or 1/3 of basic, no, or 25%, sorry, 15% of basic, 25% of basic, lower on
lower on should be included in total salary calculation. So in case of rent-free accommodation, তারপর পাওয়া যাচ্ছে না। So our lower on will be basic. বেসিকের 25% কত হয় সেটা যাই হয় সেটা আমরা এখানে একটু লিখি। 1,46,500 1,46,500 তো 46 or 46 64 না স্যার 46 46 আমি কত লিখলাম 45 লিখেছি। আচ্ছা আপনাদের নাদিম মেসেজ দিয়েছে ওইটা দেখলাম এজন্য একটু 1,46,500 নাদিমুর রহমান সেন্ট মার্টিন গিয়েছেন না? বাহ, প্রত্যেক বছরই যেতে মন চায়। So lower on should be included on 46500. This is our calculation in case of rent-free accommodation. So the next question is here. He also get maintenance. The maintenance cost of a car during the year was 10,000. Company give him international air ticket for everything, whatever. স্যার এত কিছু কেন স্যার? অনেক কিছু আছে এখানে বলছে the maintenance cost of the car during the year was 10,000 টাকা। তো আপনার গাড়ি আছে আপনি মেইনটেইন করছেন, কষ্ট হয়েছে, এটা দিয়ে আপনি কি করবেন? এটা স্যার এটা একটা কোশ্চেন ছিল স্যার, সবগুলো কোশ্চেন তো অনেক বড় বড় স্যার। হ্যাঁ। এক্সাম হলে কি এই কোশ্চেনটা পুরো একটা থাকে নাকি এটার সাথে আরো কিছু মানে এই বি আকারে থাকে স্যার? এটা তো অতিরিক্ত বড় ম্যাথ, এটা তো স্যার কোশ্চেন পড়তে পড়তে আমার মনে হয় যে আমার পরীক্ষা শেষ। না, এর সাথে আরো এবি থাকবে, সমস্যা নেই। আল্লাহ স্যার, আরো ইবিও থাকবে এটার সাথে? হ্যাঁ, এবি তো থাকবেই, নাহলে হয় নাকি? স্যার কেমনে কি স্যার এত বড় ম্যাথ স্যার কয় মার্কের স্যার? এটা 20 মার্কের, এটা 20 মার্কের হবে স্যার শিওর। 4+। আল্লাহ স্যার স্যার, স্যার এটা কেমনে সম্ভব স্যার? না, সম্ভব, সবাই সম্ভব করতে পারে। না স্যার স্যার 20 স্যার মার্কের দিন স্যার, 20 এটা মার্কের। ভেঙে ভেঙে স্যার পরের বিষয় আছে, ওটা পরে হবে দেখেন, ওটা পরে দেখেন, পরের কোশ্চেন আছে। দ্য মেইনটেনেন্স কস্ট অফ এ কার, এখানে বলা হয়েছে দ্য মেইনটেনেন্স কস্ট অফ এ কার অফ দ্য কার ডুরিং দ্য ইয়ার ওয়াজ 10,000 টাকা। এখন আপনি গাড়ি কিনছেন, গাড়ির তো খরচ হবেই, সেটার জন্য তেল খরচ হবে, সেটার জন্য আবার কি, ওটা শুধু খরচ, ওটা শুধু কথা, ওটার দরকার নেই, ভুলে যান এটা। তাহলে এগুলো দিছে কেন স্যার? এগুলো দিয়ে থাকে আপনাদের বিরক্ত করার জন্য দেয়। পড়াশোনা তো স্যার ইজি করবে, কঠিন করে কা? না, এগুলো তো আপনার থাকবেই। আপনি যদি ভুলে ইনকাম ট্যাক্সে নিয়ে আসেন তখন আপনাকে আবার সালটি আমাদেরকে ধোঁকাবাজি শিখায় পড়াশোনার ভিতর দিয়ে। পরেরটা আসি। Company give him international air ticket for a tour as part of his service contract. স্যার মাঝখান দিয়ে আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আমাদের মনে হয় যে এরকম একটা ক্লাস নেওয়া উচিত যে আসলে এই 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 বিষয়গুলো আসবে আর এই বিষয়গুলো আসবে না, থাকার পরেও আসবে না, বা থাকার পরেও না থাকার পরেও আসবে। কারণ অনেকগুলো হয়তোবা আমরা এন্ট্রি গুলা নোট করার সময় বা হয়তোবা নিয়ে আসবো যেটা আসবে না, এরকম একটা কি না, ক্লাস এই নেওয়া উচিত ধরনের না? যে কথাগুলো বলা হয়েছে, কস্ট অফ কার মেইনটেনেন্স, মনে করেন আপনার বাড়ি করেছেন, বাড়ির রং করার খরচ, এই ধরনের কোনো ট্রিটমেন্ট তো হবে না। যেমন আপনি মেডিকেল অ্যালাউন্স আপনি 36,000 টাকা পেয়েছেন এখানে, এখন মেডিকেল অ্যালাউন্স আপনি যদি খরচ করেও থাকেন তাহলেও কিছু না, না করলেও কিছু না, এটা আপনাকে ওই তো স্যার এটার উপর স্যার ছোট করে একদিন আলোচনা করলে হয় না? আসলে এই জিনিসগুলা মানে থাকার পরেও আসবে না। এই যে ছোট করে এখন বলে দিচ্ছি, তাহলে আপনার যে কস্ট, মানে বাড়ি বানানোর জন্য আপনি খরচ করেছেন, তো খরচ করেছেন, আপনি বাড়ি বানাবেন, খরচ করবেন না? আপনার বাড়ির মেঝে নষ্ট হয়ে গেছে, সেটা মেরামত করছেন, মেরামত তো করবেনই, সেটা কস্ট আবার কি, এটা আপনার ম্যাথে থাকতেই পারে। কার মেইনটেনেন্স কস্ট, ড্রাইভারের বেতন, এটা থাকতেই পারে, ড্রাইভার তো রাখলে বেতন দিতেই হবে, এটা নিয়ে আপনার কোনো ক্যালকুলেশন নাই। যদি ড্রাইভারের বেতন কোম্পানি দেয়, সেই টাকাটা আপনাকে উল্টো ট্যাক্সের সাথে যোগ করে দিতে হবে, যদি ওই গাড়িটা আপনি পার্সোনাল ইউজ করেন। যদি পার্সোনাল ইউজ না করে কোম্পানির জন্য শুধু হয়, দেন আপনাকে ক্যালকুলেট করতে হবে। দ্যাট মিনস আপনার কোনো কাজে কোম্পানি যে কোনো ধরনের খরচ দিবে,
সেটা আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। যেমন এখানে আপনি কার মেনটেন্যান্স কস্ট 10,000 টাকা, সেটা আপনি অ্যাড করবেন না, কারণ আপনি বাদ দিবেন না, কারণ এটা হচ্ছে আপনার খরচ হতেই পারে আপনি কার যেহেতু ইউজ করেন। পরেরটা যেটা বলা হয়েছে, কোম্পানির জন্য একটা ইন্টারন্যাশনাল এয়ার টিকিট কোম্পানি তাকে দিয়েছে, এটা হয়েছে তার সাথে সার্ভিস কন্ট্রাক্ট হয়েছে। মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে যে আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে অমুক দেশে আপনাকে পাঠানো হবে, যেটার জন্য কোম্পানির খরচ হয়েছে। এখন কোম্পানির খরচ করে আপনাকে পাঠিয়েছে, আপনি তো নগদ ক্যাশ কিছু পাননি, তাহলে সেটার জন্য আপনি কেন টাকা দিবেন? আপনি যদি তার কাছ থেকে কোনো গিফট পেয়ে থাকেন, সেটা যদি অন্য পারপাসে ইউজ হয়ে থাকে, ইউ উইল নট কনসিডার ইট অ্যাজ ইয়োর টোটাল, ফর এক্সাম্পল টোটাল ইনকাম, কারণ এটা আপনার কোনো ইনকাম নেই। দ্যাট মিনস আপনার পকেটে টাকা আসতে হবে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি। যেমনটা আপনার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এটা তো আপনার হাউস রেন্টের খরচটা বেঁচে গেছে, এই জন্য আপনাকে ইনক্লুড করতে হয়েছে। কিন্তু আপনি যখন কারে কস্ট মেনটেন করছেন, এটা তো আপনার পকেটে কিছুই আসে না, আপনার টাকাও বাঁচে না, আপনার উল্টো খরচ হয়েছে। ঠিক তেমনি ভাবে কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছে, সেটা আপনার হাউস রেন্ট কিংবা আপনার ফ্যাসিলিটিস এর কোনো অংশ না, তার সাথে একটা চুক্তি ছিল। So it will not be included in total income calculation. Then যেটা বলা হয়েছে, during the year he has also received an entertainment allowance. Entertainment allowance সে রিসিভ করেছে, সেটা আমাদের ক্যালকুলেশনে আসতে হবে। সেটা হচ্ছে 31,850 টাকা। এটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যাই আসুক না কেন, দ্যাট মিনস আপনার ডিয়ারনেস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে যদিও আপনার শর্ত থাকে, স্পোর্টস অ্যালাউন্স, it should be included in your total income. So you should calculate here entertainment allowance, যে টাকাটা আছে 31,800, সেটা আমরা সরাসরি অ্যাড করে দেব। সো 31,850 is your entertainment allowance. স্যার বইতে তো কনভিয়েন্স ফ্যাসিলিটি একটা আরেকটা টার্ম আছে, সেটা আমরা দেখতেছি, ঠিক আছে। দেন বলা হয়েছে during the year of which 27,500 was actually expended, whatever it is, it doesn't matter at all. His taxable income from other sources was 30,000, 3 lakh টাকা during the year, সেটা আমরা পরে দেখব। Then বলা হয়েছে his investment during the year, purchase of company share 10,000 টাকা, purchase of registered company share 8,000 টাকা, registered partnership, purchase of share of registered partnership from firm টাকা 8,000, payment of his life insurance premium 12,000, so insurance premium. Then purchase of books and magazine is nothing. Contribution to a superintendent fund of 500, yes, আপনার সুপারিনটেন্ডেন্ট ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, সেটা আপনাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইতে হবে। আমি দেখি অন্য কোথাও কি আছে অ্যাড করার মতো। দেন ডোনেশন টু ল্যাবেট হসপিটাল 15,000, and নাথিং এলস। তো এখানে আপনাদের আরেকটা ট্রিটমেন্ট দিয়েছে কনভেন্স ফ্যাসিলিটি। আপনার এখানে কি কনভেন্স ফ্যাসিলিটি আছে? হিজ হাউস রেন্ট, আরেকটা তো বলা হয়েছে হাউস রেন্টের সাথে, ওইটা তো আমরা পড়ি নাই। The maintenance cost of the car during the year was 10,000, এটা তো আমরা স্কিপ করে দিয়েছি, কিছু এখানে কিছু করার নেই। আপনি he has been provided with a rent free quarter, annual rental value of টাকা 1,60,000, এর সাথে আছে ফুল টাইম কার বাই দ্য এমপ্লয়ার,
full-time card does not mean it is provided only for your company purpose. It is also provided for your personal purpose. So যখন আপনার ব্যক্তিগত কাজ এবং কোম্পানির কাজে কোনো কিছু আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে যে আইটেমটার ট্রিটমেন্ট আছে সেটা অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা একটু স্কিপ করে দেখা হয় না হাউস রেন্টে ক্যালকুলেট করতে গিয়ে। সো এখানে আপনাদের টিকেটায় জান কি বলা আছে। টিকা মিন্স আপনাদের যে নিয়ম। এখানে কনভেন্স ফ্যাসিলিটি যেটা বলা হয়েছে, কনভেন্স ফ্যাসিলিটি প্রোভাইডেড ফর পার্সোনাল ইউজ, এখানে বলা হয়েছে কার ফুল টাইম ইউজ, দ্যাট মিন্স ইউ ক্যান অলসো ইউজ ইট ফর ইউর পার্সোনাল পারপাস। নিয়মে বলা হয়েছে 60,000 টাকা or 5% of basic whichever is higher, সেটা আপনাকে অ্যাড করতে হবে। নিয়মে বলা আছে, নিয়ম অনুযায়ী আপনারা করবেন। আপনারা সব নিয়মগুলো পরীক্ষার হলে নিয়ে যাবেন এবং দেখে দেখে করবেন। একটু হাত চালু রাখতে হবে, কারণ আপনাকে নিয়মও দেওয়া হয়েছে। আপনি যদি ছোট অঙ্ক দেওয়া হয় তাহলে তো অনেক ইজি হয়ে যাবে, একটু বড় টাইপের অঙ্ক থাকবে। সো তাহলে আমরা এখানে কোথায় লিখবো, জায়গা নাই তো, উপরে লিখি, নাফিজের নামটা কেটে দিই। সো দেন আওয়ার 9, আপনারা যদি এরকম ভুল করেন যে সিরিয়াল মেনটেন হয় না, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার ক্যালকুলেশন প্রত্যেকটা ঠিক থাকলে হলো এবং ফাইনালে মিললেই হলো। আপনি বেসিক স্যালারির পরে যদি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স নিয়ে আসেন, ইটস নট এ প্রবলেম, এটা কোনো সমস্যাই নেই। সো conveyance facility, we should look for higher 60,000 or 5% of basic. It will be equivalent to 29,300। 29,300। আমার নিয়মে কি বলা আছে, যেটা বড় হবে, big amount should be charged in your total tax. সো আমরা নাফিসের এই অংশটা ডিলিট করে দিই লেখার পারপাসে, টাকাও কেটে দিই। সো you should include 60,000 here. So 60,000 taka will be added here. After that you will get your total income. When you calculate everything, you will get your total income here. You can write your total income. So our total income will be, if we add all of the income element, then we will get that 60,000 So আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 11,48,200 টাকা is our total amount. Then income from other sources, এখানে বলা আছে his income from other sources should be included. So এজন্যই বলা হয়েছে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা অ্যাড করতে হবে। স্যার 48 বলছেন না স্যার, লিখছেন তো 46। কোনটা? স্যার বলছেন তো 48, লিখছেন তো 46। আচ্ছা, লেখায় ভুল হয়েছে, টাইপিং মিস্টেক।
এই যে এখানে করা অনেক প্রবলেম, থেকে বোর্ডে করা অনেক সোজা। একটা টান দিয়ে একটা শব্দ মুছে ফেললাম, শেষ। So it is the income from your income sources, then income from other sources. এরকম আরো অনেক সোর্স থাকতে পারে। ইনকাম ফ্রম ট্রেজারি বিল, ইনকাম ফ্রম আদার সোর্সেস ইজ 3 লাখ টাকা। এটা নিচে হবে, নিচে লেখা সুযোগ আছে? স্যার দেখি না স্যার। দেখা যায় না? তাহলে ওখানে না লিখি, উপরে লিখি দিই ইনকাম ফ্রম আদার সোর্সেস। So income from other sources is 3 lakh, should be added here. Total income will be, so total income এই যে আপনার 3 লাখ এবং 11,48,200 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার টোটাল ইনকাম 14,48,200 is your total income. And now you should consider your investment allowance, কোনটা আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কম্পিউট করবেন। এটা হচ্ছে আপনার মূলত টোটাল ইনকাম বের হলে এর উপর আপনি ট্যাক্স ক্যালকুলেট করে থাকবেন। সো এখন তাহলে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা ক্যালকুলেট করি। এত বড় অঙ্ক দেব না, ভয় নেই, এর চেয়ে ছোটই দেব। স্যার টোটাল ইনকামের ফিগারটা 14 লাখ কিভাবে হলো স্যার? 11,48,200 এর সাথে 3 লাখ যোগ করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, তো স্যার 14 লাখ কিভাবে হলো? 11 লাখের সাথে 3 লক্ষ 11 আর 3 14 না? 11 আর 3 14 তো ও আচ্ছা, ঠিক আছে স্যার। না, ভুল হয় মাঝে মাঝে, এটা হওয়া স্বাভাবিক। হ্যালোসিনেশনে মানুষের এরকম প্রবলেম হয়। কম্পিউটেশন অফ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, একটা ম্যাথ করতেই তো আমার এক ক্লাস শেষ হয়ে গেল, কিভাবে কি করে শেষ করব? স্যার আপনার একটা ম্যাথ করতে একটা ক্লাস শেষ হয়ে গেল, আমরা একটা ম্যাথ করতে আমাদের এক্সাম শেষ হয়ে যাবে মনে হচ্ছে। না, এটা শেষ হয় না, তো আমি অনেক কথা বলেছি না, এত সময় লাগে না। সো আপনাদের প্রথমে যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের বিষয়, সেখানে বলা হয়েছে আপনি কোম্পানি শেয়ার পারচেজ করছেন, এটা আপনার কোনো ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করবে না। স্যার তাহলে আগের অঙ্কটা কি শেষ, এখন নতুন অঙ্ক শুরু হচ্ছে নাকি না স্যার? না, এই অঙ্কের সাথে আরো অনেক কিছু আছে। এই অঙ্কের ভিতরে আপনার দেখেন পরে বলা আছে ইনভেস্টমেন্ট ডুরিং দ্য ইয়ার্স, আপনি কি কি খাতে ইনভেস্ট করেছেন। তার ভিতরে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি আপনি শেয়ার করেছেন, ইট ডাজ নট কাম ইনটু ইওর কনসিডারেশন। যেমন আপনি শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন, আপনি ট্যাক্সের ক্ষেত্রে কোনো ধরনের সুবিধা পাবেন না। দেন হচ্ছে পারচেজ অফ শেয়ার অফ রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম, এক্ষেত্রে আপনার কোনো সুবিধা নেই। দেন আপনাকে বলা হয়েছে পেমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইয়েস অফ কোর্স ইট উইল কাম ইনটু ইওর ইনভেস্টমেন্ট। সো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা হচ্ছে আপনার কি লিখেছি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এখানে আপনার যদি সরাসরি অ্যামাউন্ট দেওয়া থাকে এবছরে, তাহলে আর কিছু ক্যালকুলেশনের নাই, যেহেতু বলাই আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 12,000 and policy value is 1 লাখ। এক্ষেত্রে কন্ডিশন আছে, যখন আপনার 1 বছরে পলিসি ভ্যালু এবং প্রিমিয়ামের কথা বলা হবে, 1 বছরে আপনি সর্বোচ্চ 10% প্রিমিয়াম আপনি ইনভেস্টমেন্ট হিসেবে ক্যালকুলেট করতে পারবেন। সো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম উইল বি maximum of max 10% of আপনার যেটা পলিসি ভ্যালু আছে তার পলিসি ভ্যালু 10% পাবেন। সো আমাদের 12,000 টাকা কোনো কাজে আসতেছে না, 10,000। 10,000, সরি 10 লাখ লিখে 1 লাখ লিখে ফেলেছি। দেন হচ্ছে আপনাদের পারচেজ অফ বুক স্যার একটা কথা ছিল স্যার, স্যার এই হ্যাঁ। যে আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন শেয়ারটা কিনছে অথবা ওই যে রেজিস্টার ফর পার্টনারশিপ 8,000 টাকা, এটা যোগ হলো না কেন স্যার? এটা হচ্ছে ট্যাক্সের ল অনুযায়ী এগুলোকে ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করা হয় না, কারণ আপনি রেজিস্টার্ড কোম্পানির শেয়ার ক্রয় করেছেন, দ্যাট মিন্স আপনি কালকে এটা তুলে ফেলতে পারেন, আপনি যে কোনো সময় এটা আপনি টাকা তুলে ফেলতে পারেন এবং
শেয়ার থেকে আপনার নাম অব্যাহতি নিতে পারেন, পার্টনারশিপ কোম্পানি থেকেও চলে আসা যায়। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি আসতে হলে অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয় এবং এটা নর্মালি আসা যায় না। যেমন আপনি যখন ফিক্সড ডিপোজিট রাখবেন, আপনাকে পেনাল্টি দিয়ে তখন আপনার এই টাকা তুলে নিয়ে আসতে হয়। এই জন্য এই ক্ষেত্রে এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে, সিকিউর ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করা হয়। মানে স্যার আমার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এমন হতে হবে সিকিউর, যেটা আমি মানে হ্যাঁ, হুট করে বেচতে পারবো না, সেল করতে পারবো না, হুট ওইটা। করে আপনি নিয়ে আসতে পারবেন না, এই ধরনের ইনভেস্টমেন্ট হইতে হবে। জি স্যার, বুঝতে পারছি। দেন বলা হয়েছে পারচেজ অফ বুকস এন্ড ম্যাগাজিন, এটা আপনাদের ইনভেস্ট করেছেন, কিন্তু এটা তো আপনি ইচ্ছে করলেই বিক্রি করে দিতে পারেন, এটা কোনো ক্যালকুলেশন হবে না। দেন বলা হয়েছে কন্ট্রিবিউশন টু এ সুপার অ্যানুয়েশন ফান্ড অফ টাকা 500 অন মান্থলি বেসিস, এটাও আপনি তুলতে পারবেন না। সো কন্ট্রিবিউশন টু সুপারঅ্যানুয়েশন ফান্ড, এটা মান্থলি 500 টাকা হারে 12 মাসে 6000 টাকা। So we'll calculate 6000. Then our question is donation to Labet Hospital. So donation to Labet Hospital, এটা দিয়ে আমি কি করব? আপনি ডোনেট করতেই পারেন, ডোনেট করলে এটা কোনো কিছু হবে না। প্রাইম মিনিস্টার ফান্ডে আপনার টাকা বেশি আছে, ডোনেট করে তো কন্ট্রিবিউশন না, কারণ আপনার ইনভেস্টমেন্ট আপনি পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পাবেন, এরকম নিশ্চয়তা থাকতে হবে, সেটা হবে ইনভেস্টমেন্ট। আপনি আপনার পরিবারে খরচ করছেন, সেটা আপনি ডোনেশন দেখাই দিলেন, তাহলে কি হলো? এটা হবে না। So you have to consider only investment when it is refundable at a specific time. Then হচ্ছে আপনার আরেকটা ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। এটা হবে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুইজনের কন্ট্রিবিউশনটাকে অ্যাড করতে হবে। আমাদের এমপ্লয়ার কন্ট্রিবিউশন কত ছিল মনে আছে কারো? 58,600 600 গুণ 2, সো ডাবলটা হবে, কারণ হচ্ছে দুইজনের কন্ট্রিবিউশনটাই আপনি পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পাবেন, কখন? চাকরি যদি ছেড়ে দেন অথবা আপনি রিটায়ারমেন্টে যান, এর আগে আপনাকে দিবেন। এর আগে পেতে হলে আপনাকে স্যার এই কথাটা এখন যেটা বলছেন স্যার, ব্যাখ্যাটা স্যার একবার বলুন, বুঝি নাই স্যার, ওই যে কথাগুলো আসে নাই। কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এটা আপনি ডাবল যখন চাকরি ছেড়ে দিবেন, দ্যাট মিন্স আপনার চাকরি অন্য প্রতিষ্ঠানে যাবেন, তখন আপনাকে রিটার্ন করবে, অথবা আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন আপনাকে এই টাকা দেওয়া হবে। এর জন্য এটাও ইনভেস্টমেন্ট, দ্যাট মিন্স মোস্ট সিকিউর ইনভেস্টমেন্ট কি আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে। ডাবলটা কেন, মানে ডাবল কেন হলো? আর ডাবল, ফাইন, ডাবল হচ্ছে একটা হচ্ছে আপনার যে মালিক সে রেখেছে, আর একটা হচ্ছে আপনি রেখেছেন, আপনার বেসিক স্যালারি থেকেও কেটে রাখছে আর আপনিও রেখে দিয়েছেন, এই জন্য ডাবল ফিগার চলে আসবে। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের সত্যই হচ্ছে আপনি এবং আপনার মালিক দুজনেই সমান হারে টাকা রেখে দিবে। ক্লিয়ার? স্যার দোনোটা ফিগারে কি স্যার নিজের, আমার নিজের? না, একটা হচ্ছে মালিক দিয়েছে, একটা হচ্ছে আমি দিয়েছি, কিন্তু ফাইনালি আমিই পাবো। সেটাই জিজ্ঞেস করলাম স্যার, আমিই পাবো কিনা। হ্যাঁ, আপনিই পাবেন। আপনি না পাইলে আপনি কেন ট্যাক্স দিবেন এর উপরে? হ্যাঁ আপনাকে সেটাই। ট্যাক্স দিতে হচ্ছে না। সো অন 7200, এটা হচ্ছে আপনার টোটাল ইনভেস্টমেন্ট। সো আর ইনভেস্টমেন্ট উইল বি হিয়ার। স্যার এগুলা কি বাদ যাবে? এগুলো থেকে আপনি রিয়াত পাবেন, এটা পরবর্তীতে আসতেছি। সো ইওর টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু ইজ, 3 নাম্বারটা প্রশ্নের কোথায় আছে স্যার? কোনটা? এই 3 নাম্বার কন্ট্রিবিউশন টু আরপি কোন প্রশ্নের কোথাও নেই, এখানে এক জায়গায় বলা আছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড নামে যদি কোনো কথা একবার লেখা থাকে, প্রতিষ্ঠানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড আছে, আর কিচ্ছু লেখা নেই, তাহলে এই ট্রিটমেন্টটা হবে, আর কিচ্ছু লাগবে না। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড মানেই হচ্ছে আপনি এবং আপনার মালিক দুইজনে প্রভিডেন্ট ফান্ডে সমান হারে টাকা জমা রাখবেন। সেক্ষেত্রে যদি বলে মালিক রেখেছে কি রেখে না, এর কোনো কিছুর দরকার নেই। ইজ ইট ক্লিয়ার? রিকগনাইজ বলা থাকলেই আপনি যেটা রেখেছেন আপনার মালিকও সেটা রেখেছে, টোটালটাই অ্যাড করে দিতে হবে। দেন আমাদের কোশ্চেন হচ্ছে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব।
ফর এক্সাম্পল আপনার আচ্ছা স্যার, হ্যাঁ সিএসআর অ্যাক্টিভিটিস করলে ওগুলো কি এখানে আসবে যদি সিএসআর কোনো অ্যাক্টিভিটিস করে থাকে? অফকোর্স তাহলে স্যার তো ডোনেশন তো কাইন্ড অফ সিএসআর না অ্যাক্টিভিটিস না? না ওই ডোনেশন হবে না, এটা স্পেসিফাই করা আছে। যেমন স্পোর্টস এর ক্ষেত্রে যখন কোনো সিএসআর অ্যাক্টিভিটিস করে থাকবে সেটা বলা আছে। এখন আপনি ল্যাবেট হসপিটালে দিছেন, এটা কোনো স্পেসিফাইড নাই। এটা আপনাদের পরীক্ষা যখন বই পড়বেন তখন দেখবেন কিছু কিছু বিষয় স্পেসিফিক আছে। স্পোর্টস, তারপর রোড বিউটিফিকেশন, এসব ক্ষেত্রে যখন আপনি কন্ট্রিবিউট করবেন সেটাকে আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে আপনি কাউন্ট করতে পারবেন। তারপর আঞ্জুমান মফিদুল ইসলাম, সেখানেও আপনার এটা গভর্নমেন্ট স্পেসিফিক করে দিয়েছে। মনে করেন আপনার ল্যাবেট হসপিটাল, আপনার নামে একটা হসপিটাল আছে, সেখানে আপনি কন্ট্রিবিউট করলেন, এখানে কন্ট্রিবিউট করলে হবে না, এটা স্পেসিফিক। স্পোর্টসটা স্পেসিফিক, রোড বিউটিফিকেশন স্পেসিফিক। আপনি আপনার বাড়িতে একটা মসজিদ নির্মাণ করে বললেন যেটা আমি ডোনেশন করছি, হবে না, এটা স্পেসিফিক। স্যার যদি হইতো যে সরকারি হাসপাতালে ডোনেশন করছে তখনও হবে না, আপনাকে স্পেসিফিক থাকতে হবে। এটা কিছু সেক্টর বলা আছে, এটা বইয়ের মধ্যে আছে, আপনাদের তো ভয় পাওয়ার কিছু নাই, এত কঠিন কিছু দেব না। স্পোর্টস আমি বলে দিলাম হবে, বিউটিফিকেশন হবে, আঞ্জুমান মফিদুল ইসলাম হবে, প্রাইম মিনিস্টার জাকাত ফান্ড হবে, প্রাইম মিনিস্টার জাকাত ফান্ড, প্রভিডেন্ট ফান্ড হবে, সুপারিনটেন্ডেন্ট ফান্ড হবে, লাইফ ইন্স্যুরেন্স হবে, দেন হচ্ছে সেভিং সার্টিফিকেট হবে, দেন হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিটে হবে না, আবার এটা হবে কি জানো, ডিপিএস হবে, মান্থলি যেটা আপনি জমা রাখেন, এটার ক্ষেত্রে আপনি ট্যাক্স রেট পাবেন। এরকম অনেকগুলো আছে, আপনার বইয়ে আছে। সো ওগুলা সব বই আছে, এগুলা নিয়ে যাবেন পরীক্ষার হলে আর দেখে দেখে লিখবেন। দেন হচ্ছে আপনাদের ট্যাক্স ক্যালকুলেশন। ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি করব, এই সব শেষ, আপনার টোটাল ইনকাম থেকে 3 লক্ষ টাকা বাদ যাবে, দেন থাকে কত, 11,48,200। এর উপরে প্রথম 1 লক্ষ টাকার উপরে আপনি 5% হারে ট্যাক্স দিবেন, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে আপনি 10% হারে ট্যাক্স দিবেন। ফর এক্সাম্পল এখানে ফার্স্ট 1 লাখ at the rate of 5%, then দেন 3 লাখ না, আমাদের বইয়ের ভিতরে যে আয়টা আছে স্যার, প্রথমে স্যার 3 লাখ বা 2.5 লাখ, ওইটাকে প্রথম বাদ দিতে হবে না স্যার? ওটা তো আমি বাদ দিয়ে দিয়েছি, এই যে আপনি 14 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিয়েছি, এখানে তাহলে বাদ দিয়ে দেখি, ইনকাম on 448,200 minus tax free income, tax free হচ্ছে 3 লক্ষ টাকা। So this amount will be your taxable income. Taxable income is, এটা হচ্ছে আপনার taxable income, তার উপরে 1 লক্ষ টাকার উপরে এটা, দেন 3 লক্ষ টাকার উপরে 10% ট্যাক্স দিতে হবে। এগুলো আপনি একটু ক্যালকুলেট করে নেবেন। দেন ফর এক্সাম্পল আপনার ট্যাক্স আসলো, এখানে সবগুলো যোগ করা হলো, এখানে 5% হারে 1 লক্ষ টাকার উপরে যেটা আসে সেটা হচ্ছে 5,000 টাকা, মেবি 5,000 টাকা, 10% হারে আপনার আছে 30,000 টাকা। এরপরে আমরা না যাই, পরেরটা আপনার ক্যালকুলেট করে নেবেন। ফর এক্সাম্পল আপনার ট্যাক্স এসেছে 35,000 টাকা, 35,000 টাকা আপনার ট্যাক্স। এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, আপনার যে ইনভেস্টমেন্ট, এর উপরে ইউ উইল গেট স্যার
কিছু কোশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ বলেন। স্যার। আমাদের যে ট্যাক্সেবল অ্যামাউন্টটা হচ্ছে যে 11,48,200 টাকা। এখান থেকে তার প্রথম 1 লক্ষ টাকার হচ্ছে 5%, দেন তারপরে 3 লক্ষ টাকার হচ্ছে 10%, তারপরের অ্যামাউন্ট গুলোর উপর তারপরে অ্যামাউন্টের উপর 20%, তারপর দ্যাট মিনস 3 লক্ষ টাকা, দেন হচ্ছে 4 লক্ষ টাকার উপর পরবর্তী 20%। বইয়ে সবগুলোই আছে, এটা আমি তাড়াহুড়ো করতেছি কারণ আমার টাইম শেষ হয়ে গেছে, তো আমাকে আউট করে দিবে যে কোনো সময়, এই জন্য তাড়াহুড়ো করতেছি। এই যে এটা আমি দুইটা ফিগার দেখালাম, জাস্ট পরেরগুলো সব অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনার মনে করেন দুইটা ফিগারই আছে, তখন 35,000 টাকা আপনার ট্যাক্স এসেছে। তারপরে আপনি ভাবেন ট্যাক্স রিফান্ড, আপনি যেটা এটার উপরে অন ইনভেস্টমেন্ট, অথবা ট্যাক্স রিবেট আপনাকে বলতে পারেন। রিফান্ডটা রিবেটেবল, রিফান্ড তো আপনাকে ফেরত দেবে। ট্যাক্স রিবেট অর ইনভেস্টমেন্ট, তাহলে এই যে আপনার ইনভেস্টমেন্ট রয়েছে সেটা এবং আপনার বেসিকের 25%, তার ভিতরে যেটা কম হয় সেটার উপরে আপনি ট্যাক্স রেয়াত পাবেন। তাহলে বেসিক ছিল আমার 48 লক্ষ সামথিং, আর আমাদের 20%-এ আসে হচ্ছে 1,17,000। সো উইল অলওয়েজ গেট, দ্যাট মিনস 25% of basic or actual lower on। লোয়ার অনকে আমাদের কনসিডার করতে হয়। লোয়ার অনের উপর আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা পাবেন। সো লোয়ার অন ইজ আওয়ার, দিস অন ইজ লোয়ার। ফর এক্সাম্পল আমরা তাহলে এখানে লিখিয়ে দিই, আপনার মনে করেন তাহলে আপনার কোনো কারণে এখানে 148 লিখিয়ে দিচ্ছি। on 46500, যে আমরা 25, এটা হচ্ছে আমাদের দুইটার ভিতরে যেটা লোয়ার, তার উপরে আমরা ট্যাক্স দিয়ে থাকবো। সো আওয়ার লোয়ার অন ইজ 1,130,200। এটার উপরে উইল গেট 15% tax rebate. So our 15% will be how much? স্যার এই জিনিসটা বুঝি নাই। আপনার যখন ইনভেস্টমেন্ট যেটা থাকবে সেই ইনভেস্টমেন্ট, এবং আপনি সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করতে পারবেন এক বছরে আপনার বেসিকের 25%, এর উপরে পারবেন না। তাহলে 25% আমরা ক্যালকুলেট করে পেলাম আপনাদের যে বেসিক আছে তার সাথে 1,46,500। তাহলে ছোট কোনটা? 1,33,200। এই 1,33,200-র উপরে আপনি ট্যাক্স রিবেট পাবেন। রিবেট হচ্ছে আপনি যেটা ট্যাক্স হয়েছে তার উপর থেকে আপনি মাপ পাবেন। তাহলে 15% যদি আপনি ট্যাক্স রিবেট পান, তাহলে আমার ট্যাক্স রিবেট আসে হচ্ছে 19,980 টাকা। This amount should be deducted from here. 19,980 should be deducted from here. Then you will get your taxable income. You have to pay now how much? 15,020 naki. You have to pay 15,020 টাকা to be paid. এবছর আপনাকে মানে এই টাকাটা ট্যাক্স হিসেবে দিতে হবে নাকি? এই টাকাটা ট্যাক্স হিসেবে দিতে হবে, এর বেশি দিতে হবে, বিকজ অফ ইনভেস্টমেন্ট, রিবেট অন ইনভেস্টমেন্ট। আর এই সব হচ্ছে আপনার ট্যাক্স ক্যালকুলেশনের জন্য, আর কিছু না। পুরোটা মিলে আপনাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। একটা অঙ্ক এখানে শেষ হলো, আর নেই। স্যার তো পুরো অ্যামাউন্ট কি ক্যালকুলেট হয়েছে? এখানে তো ফার্স্টে আমরা ইন টোটাল করলাম কত, 4 লক্ষ করলাম টোটাল। টোটালটা হয় না, এটা টোটালটা হয় না। আমি একটা এক্সাম্পল দিই, আমাকে বের করে দিবে পরে, আপনি পাবেন না আমার খুঁজে, হুট করে বের করে দিবে। এই জন্য বলছি আপনারা
বাকিটা করবেন 1,00,000 টাকা 3,00,000 টাকা যেরকম আছে সেটা করে এই অংশটা বাদ দিবেন। এটা পারবেন না ওকে আপনারা? স্যার, আচ্ছা জি জি 5% স্যার 10%, এর জন্য আমি বলছি। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের এক্সারসাইজ সবগুলো বইয়ের, ঠিক আছে?